লেখক সুপ্রিয় ভট্টাচার্যের অপরাধী। ডেভেলপমেন্টের মিটিং শেষ করে বিডিও সাহেবের ঘর থেকে বেরিয়ে নিজের টেবিলের দিকে যাচ্ছিলাম। পিছন থেকে 2 মাস আগে জয়েন করা নতুন অ্যাকাউন্টের ম্যাডাম, যিনি কথা কম বলেন আবার সব সময় মুখটা গম্ভীর করে থাকেন, তিনি বললেন, বড়বাবু, জুন মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত যার যত পেন্ডিং বিল আছে সেগুলোর টেন্ডার ডকুমেন্টস এবং মেজারমেন্ট বুক সহ ফান্ড অ্যালটমেন্টের কপি দিয়ে আজকের মধ্যে কি আমাকে দিতে পারবেন? বললাম, ম্যাডাম, ওই সময় কোনো অ্যাকাউন্টেন্ট না থাকার জন্য যতগুলো বিল জমা পড়েছিল আলমারিতে রেখে দিয়েছিলাম। অনেকগুলো বিল, এখন সেগুলো বার করে রেডি করতে একটু সময় তো লাগবে। তবুও চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব বিলগুলো রেডি করে দিতে। ম্যাডাম আমাকে মনে করিয়ে দিয়ে বললেন, বিডিও সাহেব কি বললেন নিশ্চয়ই সেটা শুনেছেন। আমি কিছু বলবার আগেই উনি বললেন, আমার জয়েন করবার আগে 2 মাস এখানে কোনো অ্যাকাউন্টেন্ট ছিলেন না ঠিকই, কিন্তু আমি জয়েন করবার পর বিলগুলো আপনার আমাকে দেওয়া উচিত ছিল। বললাম, বিডিও সাহেব না বললে আমি কি করে দিই? আজ যখন বলেছেন তখন সব আপনাকে দিয়ে দিচ্ছি। এই কথা বলেই বললাম, আপনারও কিন্তু জয়েন করবার পরপরই বিডিও সাহেবকে বলে ফাইলগুলো নিয়ে নেওয়া উচিত ছিল। ম্যাডাম সে কথার উত্তরে বললেন, আজ মিটিংয়ের মধ্যে তো সাহেব বলে দিলেন সেপ্টেম্বর মাসের মধ্যে পেছনের সমস্ত পেমেন্ট ছেড়ে দিয়ে ইউটিলাইজেশন না পাঠালে গভর্নমেন্ট ফার্দার ওই সব খাতে টাকা পাঠাবে না। তাহলে বুঝতে পারছেন আজ সেপ্টেম্বর মাসের 16 তারিখ। খুব বলতে ইচ্ছা করছিল, এই জন্যই লোকে বলে সরকারি অফিস মানে 18 মাসে বছর। কিন্তু সে কথা না বলে বললাম, ঠিক আছে ম্যাডাম, কাল আপনি আপনার টেবিলের সব ফাইল পেয়ে যাবেন। আর কিছু না বলে ম্যাডাম নিজের কেবিনের মধ্যে চলে গেলেন। আমি হেড ক্লার্ক শশাঙ্ক মণ্ডল নিজের টেবিলে এসে বোতল থেকে কয়েক ঢোক জল খেয়ে বোতলটা রেখে আলমারি খুলে উপর থেকে নিচে পর্যন্ত একবার দেখে বেশ কিছু সময় ধরে এক এক করে 48টা ফাইল বার করে টেবিলে রাখলাম। 6:30টার দিকে অ্যাকাউন্টেন্ট ম্যাডাম চলে যাওয়ার আগে আমার টেবিলে এসে যখন দেখলেন আমি প্রতিটা বিলের সঙ্গে বিভিন্ন অ্যালটমেন্ট ফান্ডের কপি প্রিন্ট করে বিলে নোট দিচ্ছি, তখন ম্যাডাম বললেন, 6:30 বেজে গেছে, বাসায় যাবেন না? কম্পিউটারের দিকে তাকিয়ে বললাম, ফাইলগুলো রেডি করতে সময় লাগবে, তাছাড়া বাসায় গিয়েও বা কী করব? বসে বসে টিভি দেখে সময় নষ্ট করা থেকে ফাইলগুলো রেডি করে রাখলে আপনার চেকিং করতে সুবিধা হবে। ম্যাডাম বললেন, বাসায় গিয়ে কি করবেন মানে? এখানে কি আপনি একা থাকেন? হ্যাঁ বলে কম্পিউটার থেকে যখন একটা ফান্ডের অ্যালটমেন্টের প্রিন্ট বার করছি তখন ম্যাডাম আবার বললেন, আপনার ফ্যামিলি কোথায় থাকে, মানে আপনার বাড়ি কোথায়? প্রিন্ট আউট কপিটা বিলের সাথে রেখে ফাইলটা বন্ধ করে একটা চেয়ার ম্যাডামের দিকে এগিয়ে দিয়ে বললাম, একসময় নৈহাটিতে থাকতাম, তারপর চাকরি পাওয়ার পর থেকে যেখানে আমার পোস্টিং হয় সেখানেই আমার বাড়ি। আমার এগিয়ে দেওয়া চেয়ারটায় বসে ম্যাডাম বললেন, তাহলে আপনার বউ বাচ্চা, না মানে আপনার ফ্যামিলি কোথায় থাকে? টেবিল থেকে জলের বোতলটা নিয়ে 2-3 ঢোক জল খেয়ে বোতলটা আবার টেবিলে রেখে মাথা নেড়ে বললাম, ওসব আমার নেই। ম্যাডাম বোধহয় অবাকই হয়েছেন, তাই তিনি সরাসরি আমার মুখের দিকে তাকিয়ে বললেন, নেই মানে? ম্যাডামের কৌতূহল ভরা দৃষ্টি থেকে চোখ সরিয়ে বললাম, নেই মানে বিয়েটার করা হয়নি। চা খাবেন? না বলে বিলগুলোর দিকে কিছু সময় তাকিয়ে থেকে উঠে আমার দিকে আর একবার তাকিয়ে আস্তে আস্তে চলে গেলেন। আমার কেমন যেন ম্যাডামের মুখের হাবভাব দেখে মনে হলো আমি কেন বিয়ে করিনি সেটা বোধহয় উনি জানতে আগ্রহী। কি জানি, আমি যেটা ভাবছি সেটা নাও হতে পারে। এই ভেবে ফাইলটা নিয়ে প্রিন্ট আউটটা বিলের সাথে গেঁথে তাতে নাম্বার দিয়ে আর একটা বিল নেওয়ার আগে ফোনটা নিয়ে নাইট গার্ড কাম ক্যান্টিন বয় বাবলুকে ফোন করে বললাম, 2টো মুড়ি মাখা আর একটা চা আমাকে দিয়ে যা। ফোনটা রেখে আমি আবার প্রতিটা বিল অনুযায়ী অ্যালটমেন্টের কপি বার করে নোট দিতে লাগলাম। পরদিন 8:30টার মধ্যে অফিসে এসে একটানা কাজ করে 11টার সময় সমস্ত ফাইলগুলো দুবারে অফিস আর্দালি রামবাবুর হাতে দিয়ে অ্যাকাউন্টেন্ট ম্যাডামের কাছে পাঠিয়ে অন্য কাজে হাত দেওয়ার আগে বাবলুকে ফোন করে বললাম, চা দে।
5 দিনের মধ্যে ম্যাডাম সমস্ত বিল চেক করে বিডিও সাহেবের টেবিলে পাঠিয়ে দিয়ে আমার টেবিলের সামনে এসে বললেন, বিডিও সাহেবের সই সব আজই হয়ে যাবে। আপনি ক্যাশিয়ার সুব্রতকে বলে দিন 26 তারিখে ইউটিলাইজেশন জমা দিতে হবে, তাই কালকের মধ্যে সমস্ত বিল যেন রেডি হয়ে ট্রেজারিতে চলে যায়। কথাগুলো বলে ম্যাডাম চলে যাচ্ছিলেন দেখে বললাম, সুব্রতকে আপনিও তো বলে দিতে পারতেন। ম্যাডাম ঘুরে দাঁড়িয়ে বললেন, আপনি অফিসের বড়বাবু, আপনি যেটা বলতে পারেন আমি সেটা পারি না। এই বলে যেমন এসেছিলেন তেমনি চলে গেলেন। আমি হাতের কাজ রেখে ক্যাশিয়ার সুব্রতর কেবিনে গিয়ে সুব্রতকে গুরুত্বটা বুঝিয়ে বলে বিডিও সাহেবের ঘরে নিয়ে গেলাম। আজ 27 তারিখ শুক্রবার, ইউটিলাইজেশন পাঠিয়ে দেওয়া হয়ে গেছে। বিডিও সাহেব ডিএম অফিসে মিটিংয়ে গেছেন। মিটিং সেরে তিনি ফিরবেন না, শনি রবিবার ছুটি বলে বাড়ি চলে যাবেন। 5টা বাজতে পারিনি, অফিস একদম ফাঁকা। আমার হাতের কাজ গুছিয়ে ফাইলগুলো আলমারিতে রেখে কম্পিউটারটা বন্ধ করে ফোনটা নিয়ে বাবলুকে মুড়ি মাখা আর চায়ের কথা বলে খবরের কাগজটা চোখের সামনে ধরলেও আমার ঘরের অন্যান্য স্টাফদের ম্যাডামের প্রতি বলা কথাগুলো মনে পড়তে লাগলো। ম্যাডাম সবসময় একটা মেজাজ নিয়ে থাকেন বলে আমার ঘরের অন্যান্য স্টাফরা তাকে নিয়ে অনেক কথা বলা বলি করে। কেউ বলে তিনি হয়তো ডিভোর্সি, কেউ বলে এরকম মেজাজি মেয়েকে কে বিয়ে করবে, আবার কেউ বলে প্রেমিক হয়তো বিয়ে করবে কথা দিয়ে বিয়ে না করেই পালিয়েছে। এসব কথা কানে এলেও আমার কোনো আগ্রহ নেই, কারণ দুবার দুটো মেয়েকে বিয়ের আগের দিনই চিরতরে হারিয়েছি। বড়বাবু ডাকে খবরের কাগজ থেকে চোখ সরিয়ে দেখি বাবলু একটা প্লেটে 2টো বিস্কুট নিয়ে দাঁড়িয়ে আছে। বললাম, বিস্কুট কেন, মুড়ি মাখা আনিসনি? বাবলু বলল, মুড়ি দুধ সব ফুরিয়ে গেছে, দোকানের ছেলেটাকে পাঠিয়েছি মুড়ি আর দুধ আনতে। আপনি বিস্কুট খেতে লাগেন, মুড়ি আর দুধ এসে গেলেই আপনার মুড়ি মাখার স্পেশাল চা করে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, টেবিলে রাখ বলে কাগজটা ভাঁজ করে টেবিলে রেখে ওয়াশরুম থেকে হাত ধুয়ে এসে সবে একটা বিস্কুট খেয়েছি। ম্যাডাম তার কেবিন থেকে বেরিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়িয়ে আমাকে বিস্কুট খেতে দেখে, যা এই 2.5 মাসে অফিসের কেউ একদিনও দেখেনি, সেই ম্যাডামের হাসি ফুটে উঠল। সেই ম্যাডাম মুখে সামান্য হাসি ফুটিয়ে বললেন, অফিসে তো কেউ নেই, সবাই চলে গেছে, আপনি যাবেন না? কথাটা বলেই বোধহয় ম্যাডামের মনে পড়ে যায় আমি এখানে একা থাকি, তাই তিনি আবার সামান্য হেসে বললেন, অফিসে বসে বিস্কুট না চিবিয়ে চলুন আমাদের বাসায়, ওখানে আমার বাবার সাথে কিছু সময় কাটিয়ে রাতের খাবার খেয়ে তারপর না হয় বাসায় ফিরবেন। যে ম্যাডাম অফিসের কাজ ছাড়া কথা বলেন না, সেই ম্যাডাম তার বাসায় নিয়ে যেতে চাইছেন, বাবার সাথে কথা বলতে বলছেন। আমার যেন ঠিক বিশ্বাস হচ্ছে না, তাই কথা ঘোরানোর জন্য বললাম, এই তো বিস্কুট খাচ্ছি, এবার মুড়ি মাখার চা খেয়ে বাসার দিকে যাব। ম্যাডাম বললেন, আমার বাবা আপনার সাথে আলাপ করলে হয়তো ওনার ভালো লাগবে, ওনার তো এখানে পরিচিত কেউ নেই, চলুন না, আমার ওখানে গিয়েই না হয় চা খাবেন। এবার আর না বলতে না পেরে প্লেটে পড়ে থাকা বিস্কুটটা মুখের মধ্যে পুরে আলমারি বন্ধ করে বাবলুকে ফোন করে বলে দিলাম, আমার ঘরটা বন্ধ করে দিয়ে যা, আমি চলে যাচ্ছি, মুড়ি মাখা আর চা দিতে হবে না। বলে চেয়ারটা সরিয়ে ম্যাডামকে বললাম, চলুন। অফিস থেকে বেরিয়ে ম্যাডাম বললেন, আপনি এখানে কোথায় থাকেন? এই তো অফিসের পিছন দিকে পালপাড়াতে। বলেই বললাম, আপনি কোন দিকটায় থাকেন? ম্যাডাম বললেন, বাজারের কাছেই। কথা বলতে বলতে বাজারের কাছে চলে এসেছি দেখে ম্যাডামকে বললাম, আপনার বাড়িতে প্রথম যাচ্ছি, একটু মিষ্টি কিনে নিয়ে যাই। একদম না বলে ম্যাডাম বললেন, আমি তো খাই না, বাবার সুগার, বাবাও খাবে না। বললাম, ভাজা ভুজি জাতীয় কিছু অন্তত নেই, চায়ের সাথে খাওয়া যাবে? ম্যাডাম না বলে মেইন রোড থেকে পাশের রাস্তায় ঢুকে যে বাড়িটা, সেই বাড়িটার নিচের তলার ডোরবেল বাজিয়ে বললেন, আমি আর আমার বাবা এখানেই থাকি। দরজা খুলে একজন বয়স্ক লোক বেরিয়ে এসে সামনের কলা পসিবল গেটটা যখন খুলছেন, তখন ম্যাডাম বললেন, বাবা, ইনি হচ্ছেন আমাদের অফিসের বড়বাবু, তোমার সাথে কথা বলার জন্য নিয়ে এলাম ওনাকে। ভদ্রলোকের গেট খোলা হয়ে গেলে ম্যাডাম গেটটা ঠেলে সরিয়ে দিয়ে বললেন, আসুন। আমি ভেতরে ঢুকে ভদ্রলোকে প্রণাম করতে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই ভদ্রলোক আমাকে ধরে বললেন, চলুন ঘরে গিয়ে বসি। ম্যাডাম গেটটা বন্ধ করছেন, আমি ম্যাডামের বাবার পিছন পিছন ঘরে ঢুকে বললাম, আপনি আমার বাবার বয়সী, আমাকে আপনি বলে না ডাকলেই খুশি হব। আমার নাম শশাঙ্ক।
ভদ্রলোক আমাকে সোফায় বসতে বলে বললেন, আজকালকার দিনে আলাপ বা চেনা পরিচিত না থাকলে কাউকে তুমি বলে ডাকলে কথা শুনতে হয়। সেখানে তোমার সাথে আমার সবে আলাপ হলো, এরপর আস্তে আস্তে পরিচয় হবে বলেই বললেন, আরে দাঁড়িয়ে থাকলে কেন, বসো। আমি সোফার একটা কোনায় বসলে ভদ্রলোকটি টেবিলটা টেনে এনে আমার সামনে রেখে সোফার অন্য প্রান্তে বসে বললেন, তুমি কি ডেলি প্যাসেঞ্জারি করো? আমার উত্তর দেওয়ার আগেই ম্যাডাম কাচের গ্লাসে জল এনে টি টেবিলে রেখে বললেন, উনি অফিসের পিছনে পালপাড়ায় থাকেন। ভদ্রলোক বললেন, বাহ, তাহলে তো ভালোই। কাল তোমার তো অফিস নেই, তাহলে কাল তুমি তোমার ফ্যামিলিকে নিয়ে দুপুরে আমার এখানে খাবে, সেই সুযোগে সবার সাথে আলাপও হবে। ম্যাডাম এবার আর তার বাবাকে কিছু না বলে ভিতরে চলে গেলেন। দেখে ওনার বাবাকে বললাম, আমার ফ্যামিলি বলতে কেউ নেই, আমি একা। ভদ্রলোক বেশ কিছু সময় আমার দিকে তাকিয়ে থেকে বললেন, তোমার বাবা মা বউ ছেলেপিলে কেউ নেই? হেসে বললাম, না স্যার, বাবা মা এক এক করে মারা গেছেন, আর বিয়েটা আমার আর করে ওঠা হয়নি। ভদ্রলোক এবার আমার দিকে একটু ঝুঁকে আস্তে করে বললেন, যদি তোমার আপত্তি না থাকে তাহলে অনেস্টলি বলো তো, বিয়েটা তুমি কেন করনি? তোমাকে দেখে মনে হয় খুব বেশি হলে 35 থেকে 36 বছর বয়স হবে তোমার। এই বয়সে ভালো একটা চাকরি করা সত্ত্বেও বিয়ে করনি মানে কি প্রেমে ঘা? বলেই বললেন, এটা কিন্তু একদমই তোমার ব্যক্তিগত বিষয়, বলতে না চাইলে বলতে হবে না, তবে কিউরিসিটিটা কিন্তু আমার থেকেই যাবে। আমি যে অপরাধ বোধে ভুগছি সে কথা না বলে বললাম, বলার মতো তেমন কিছু নেই, তবে আগে যখন সময় সুযোগ ছিল তখন পরপর মা বাবা দুজনেই মারা গিয়েছিলেন বলে দেখে শুনে দেওয়ার লোকের অভাব যেমন ছিল, তেমনি 2-3 বছর অন্তর বিভিন্ন জায়গায় ট্রান্সফার হয়ে যাওয়াতে বিয়ের সময় আর সুযোগ হয়ে ওঠেনি। এরই ফাঁকে দেখতে দেখতে বয়সটাও 39 পার করে 40-এ পা রেখেছি। এই বয়সে এসে এখন আর বিয়ে টিয়ে নিয়ে কিছু ভাবি না। ম্যাডামের বাবা প্রায় সঙ্গে সঙ্গে বললেন, এই হচ্ছে তোমাদের এখনকার দিনের ছেলে মেয়েদের মানসিকতা। নিজের পায়ে দাঁড়িয়ে কেরিয়ার তৈরি করতে করতে বয়সটা যখন বেড়ে যাচ্ছে তখন তোমরা বলছো এখন আর বিয়ে নিয়ে কিছু ভাবছো না। কেন বলো তো? তোমরা তোমাদের বাবা মায়েদের কথা একদম ভাবো না। তাদেরও যে কিছু ইচ্ছা অনিচ্ছা থাকতে পারে সেটা তোমরা বোধহয় ভুলে যাও। কথাগুলো বলে ম্যাডামের বাবা কয়েক সেকেন্ড চুপ করে থেকে আবার বললেন, তোমার না হয় বাবা মা নেই বলে দেখে শুনে দেওয়ার লোক হয়নি, কিন্তু আমার মেয়ে পিয়ালি, ওরও তো দেখতে দেখতে বয়সটা 36 হয়ে গেল, এখন সেও আর বিয়ে করতে চাইছে না। বললাম, আপনার মেয়ে চাইছে না বলে আপনি চেষ্টা করবেন না, আপনি ওনার উপযুক্ত ছেলে দেখুন, তারপর ছেলে পছন্দ হলে মেয়েকে বলুন, দেখুন উনি কী করেন, সেরকম হলে কাগজে। ঠিক তখনই পিয়ালি ম্যাডাম একটা ট্রেতে করে 3 কাপ চা আর পাঁপড় ভাজা নিয়ে এসে টি টেবিলের উপর রেখে আমার দিকে তাকিয়ে বললেন, মাছ মাংস কোনোটাই ফ্রিজে না থাকায় রাতে কিন্তু ডিম কষা করছি, আপনি ভাত খাবেন না রুটি? রুটি বলেই বললাম, তবে সেটা আপনাকে তৈরি করতে হবে না, এই বাজারেই কয়েকজন আছেন যারা তৈরি করে বিক্রি করেন। ঠিক আছে, তাহলে পরে গিয়ে 10টা রুটি নিয়ে এলে হবে। বলে ম্যাডাম সামনে সোফায় বসে ট্রেতে চায়ের কাপ আর পাঁপড় তুলে প্রথমে তার বাবাকে, তারপর আমাকে দিয়ে বললেন, কাগজের কথা না কি যেন একটা বলছিলেন? ঢোক গিলে স্যারের দিকে একবার তাকিয়ে কি বলা যায় ভেবে বললাম, ওই স্যার জিজ্ঞেস করছিলেন আমি বাসায় কাগজ নেই কি না। কথাটা বলে স্যারের দিকে তাকালে দেখলাম উনি আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছেন। সেদিক থেকে চোখ সরিয়ে ম্যাডামকে একবার দেখে পাঁপড়টা যখন মুখের সামনে নিয়ে এসেছি তখন ম্যাডাম নিজের চায়ের কাপ তুলে নিয়ে কোনো রকম ভনিতা না করে বললেন, অফিসে আমাকে নিয়ে অনেকে অনেক কথা বলে, তবে সত্যিটা কি জানেন? বলে চায়ে চুমুক দিয়ে বলতে লাগলেন, বাবা মা আর 3 ভাই বোনের সংসারে বাবা একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন, সেখানে যা মাইনে পেতেন তাতে 3 ভাই বোনের পড়াশোনার খরচ দিয়ে সংসার চালানো খুব মুশকিল হয়ে যেত। তাই ভাই বোনের মধ্যে আমি বড় হওয়ায় ক্লাস 7-এ উঠে টিউশনি করা শুরু করে দিয়েছিলাম, যাতে বাবার কিছুটা সুরাহা হয়। বলে একটু থেমে পাঁপড় খেয়ে চায়ের কাপে চুমুক দিয়ে আবার বলতে লাগলেন, পরে যখন 9-এ উঠলাম
তখন বাবার মাইনে না বাড়লেও আমাদের সংসারের এবং পড়াশোনার খরচ বাড়তে লাগলো। তাই আর কোনো উপায় না পেয়ে আমার নিজের পড়াশোনার সাথে সাথে একটা দুটো করে টিউশনির মাত্রাও বাড়িয়ে দিলাম, যাতে বাবার উপর আমাদের কারো পড়াশোনার চাপটা না আসে। সেই থেকে ভাই রুন্টি আর বোন মিনুর দায়িত্বটাও যেন আমার কাঁধেই এসে পড়ছিল। তাদের কোনো কিছুর দরকার হলে আমাকে বলতো। আমি সেসব বাবাকে না বলে চেষ্টা করতাম আমার সাধ্যমতো একবারে না পারলেও 2-3 বারে যাতে মেটাতে পারি। বলে ম্যাডাম চা খাওয়া শেষ করে আমার চায়ের কাপের দিকে তাকিয়ে দেখেন আমি চায়ের কাপটা ধরে তার দিকে তাকিয়ে আছি। ম্যাডাম তার নিজের খালি চায়ের কাপটা ট্রেতে রেখে আমাকে বললেন, আপনি কি ঠান্ডা চা খান? পাশে বসে থাকা পিয়ালি ম্যাডামের বাবা বললেন, তুই গরম খাস বলে কি সবাই গরম খেতে পারে? চা বেশি গরম খাওয়া ভালো না। বলে আমার পিঠে হাত রেখে বললেন, তুমি তোমার মতো খাও তো। ম্যাডামের বাবার কথায় একটু হেসে পাঁপড় খেয়ে চায়ে চুমুক দিয়ে বললাম, আসলে অফিসে কাজ করতে করতে চা খাই তো, তাই আস্তে খাওয়াটা অভ্যেস হয়ে গেছে। বলেই ম্যাডামের দিকে ফিরে বললাম, আপনি বলুন, আমি শুনছি। ম্যাডাম বললেন, আপনার চা খাওয়া শেষ হলে কাপগুলো রাখতে যাব, সেই সঙ্গে ডিম সেদ্ধ করতে দিয়ে এসে বাকিটা বলবো। একটু লজ্জা পেয়ে বললাম, আমার জন্য আপনি বসে আছেন, আগে বলবেন তো। বলে কাপের বাকি চাটা একেবারে খেয়ে খালি কাপটা টি টেবিলে রাখতেই ম্যাডাম গ্লাস সমেত চায়ের কাপগুলো তুলে নিয়ে চলে গেলেন। প্রায় সঙ্গে সঙ্গে ম্যাডামের বাবা আমাকে জিজ্ঞাসা করে বসলেন, অফিসে আমার মেয়েকে নিয়ে কি কথা হয়? ম্যাডামের বাবা হঠাৎ এরকম একটা প্রশ্ন করাতে কি বলবো বুঝতে না পেরে পকেট থেকে রুমাল বের করে হাত আর মুখ মুছে বললাম, রুটিগুলো নিয়ে আসি। এত আগে আনলে রুটি শক্ত হয়ে যাবে, ডিম কষা হোক তখন আনা যাবে। বলে আবার বললেন, অফিসে আমার মেয়েকে নিয়ে কি কথা হয় সেটা কি তুমি জানো? ওসব অফিসের কথা বাদ দিন তো, যাদের খেয়ে কোনো কাজ নেই তারা ওই সব কথা বলে। ম্যাডামের বাবা আমার দিকে তাকিয়েই বললেন, কি বলে তারা? কিছু সময় চুপ করে থেকে রুমালটা পকেটে রেখে বললাম, কেউ বলে ম্যাডাম নাকি ডিভোর্সি, তো কেউ বলে এত রাশভারী মেয়েকে কে বিয়ে করবে। বলেই বললাম, ওসব কথা বাদ দিন তো স্যার, আমার পিছনেও তো এই সব লোকগুলো বলা বলি করে আমি নাকি একটা মেয়ের সাথে মেলামেশা করে তাকে হাপিস করে দিয়েছি, কিন্তু বাস্তবে তো তা না। তবুও কি আমি পেরেছি তাদের মুখ আটকাতে? ম্যাডামের বাবা বললেন, না না, তাই বলে না জেনে শুনে ডিভোর্সই বলবে কেন? আমার মেয়ে তো বিয়েই করেনি। মুখ ফসকে বলে ফেললাম, ম্যাডাম কি কাউকে ভালোবাসতেন? ঠিক তখনই ম্যাডাম ঘরে ঢুকে বাবার দিকে একবার তাকিয়ে আমার দিকে ঘুরে বললেন, বাবা মা আর ভাই বোনের চিন্তায় প্রেম ভালোবাসা করবার মতো বিলাসিতা তখন আমার ছিল না। বলে সোফায় বসে আমার দিকে চোখ রেখেই বললেন, আপনি বিয়েটা করেননি প্রেমে ব্যর্থ হয়েছিলেন বলে? আমার প্রসঙ্গ চাপা দেওয়ার জন্য তাড়াতাড়ি মাথা নেড়ে, না না সেরকম কিছু না। বলে বললাম, আপনার কথা বলুন। আমার কথা শুনে ম্যাডাম একটু চোরা হাসি হেসে কয়েক সেকেন্ড চুপ করে থেকে তার বাবার দিকে তাকিয়ে বলতে লাগলেন, পরে যখন বিকম সেকেন্ড ইয়ারে পড়ি তখন বাবার একটা স্ট্রোক হয়, যার কারণে 1 মাস 10 দিন বাবা কাজে যেতে পারেননি, তাই চাকরিটাও চলে যায়। ওই সময়টাই আমাদের খুব কষ্টের দিন গেছে। যে টাকাগুলো বাবা অফিস থেকে পেয়েছিলেন তার বেশিরভাগটাই বাবার চিকিৎসার পিছনে খরচ হয়ে গিয়েছিল। রুন্টি আর মিনু দুজনেই তখন বড় হলে আমার পরিস্থিতিটা বুঝতে পেরে তারাও এক এক করে টিউশনি করা শুরু করে। আমি আমার টিউশনি চালিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে পরিবারের কথা চিন্তা করে চাকরির চেষ্টায় উঠে পড়ে লেগে পড়েছিলাম। ওই সময় চেষ্টা করতে করতে অন্য কোনো চাকরি না পেলেও একটা চার্টার্ড ফার্মে কাজ পেয়ে যাই। সেখানে 2 বছরেরও বেশি সময় কাজ করতে করতে আর চাকরির পরীক্ষা দিতে দিতে শেষমেশ চাকরিটা পাই। চাকরি পাওয়ার বছর 1.5 মাথায় বাবা যখন আমার বিয়ের কথা ভাবতে লাগলেন, আমি তখন বাবাকে বলেছিলাম, আগে বোনের বিয়েটা দাও, তারপর না হয় আমার বিয়ের কথা চিন্তা করো। মিনুর যখন বিয়ের কথা চলছে তখন 5 দিনের ডেঙ্গু জ্বরে মা আমাদের ছেড়ে চলে গেলেন। মিনুর বিয়ে 1 বছর পিছিয়ে গেল। বলে ম্যাডাম একটু থেমে আবার বলতে লাগলেন, মায়ের অভাব কেউ পূরণ করতে পারে না, তাই আমিও যতই বড় বোন হই না কেন সেটা পারিনি। তাই চেষ্টা করে গিয়েছিলাম নিজের শখ আহ্লাদ বিসর্জন দিয়ে যাতে ভাই বোনের জন্য কিছু করতে পারি। ভাই গ্র্যাজুয়েশন করে বসে আছে, চাকরির চেষ্টা করে চলেছে, কিন্তু পাচ্ছে না বলে ঠিক করেছে রাতের দিকে যে 2টো টিউশনি করে
সে দুটো করবে আর দিনের বেলা ডেলিভারি বয়ের কাজ করবে। তার জন্য মোটর সাইকেল লাগবে, সেটা যেন আমি কিনে দিই। কাজের মধ্যে থাকলে ভালো থাকবে এই ভেবে ইএমআইতে মোটর সাইকেল কিনে দিয়েছিলাম। 1 বছর 3 মাস পর মিনুর বিয়ে দিয়ে বাজারে তখন বেশ কিছুটা দেনা হয়ে গেছি। ওই সময় ভাই একদিন বলে বসলো সে যে মেয়েটিকে ভালোবাসে তাকে বিয়ে করবে। বাবার আমি তাকে অনেক বোঝালাম, এই সবে মিনুর বিয়ে দিয়ে উঠেছি, বাজারে অনেক দেনা, এই সময় তুই আবার বলছিস বিয়ে করবি? এখনকার দিনে দুটো টিউশনি আর ডেলিভারি বয়ের কাজ করে কিন্তু সংসার চলবে না। চাকরির পরীক্ষা যেমন দিচ্ছিস দিয়ে যা, এর মধ্যে যদি একটা চাকরি বেঁধে যায় তখন না হয় বিয়েটা করিস। ভাই তখন এক জায়গায় দাঁড়িয়ে চুপ করে কথাগুলো শুনলেও 1 সপ্তাহের মাথায় আমি সেদিন অফিসে সে সন্ধেবেলায় বউ নিয়ে বাড়ি চলে এলো। এই নিয়ে বাবা চেঁচামেচি করলে ভাই বলেছিল, আমি এখন আর ছোটটি নেই যে তোমার বড় মেয়ে যা বলবে তাই শুনবো। আমি এখন বড় হয়েছি, তার কথা মতো সব হবে না। বলে দিও তোমার বড় মেয়েকে, তারটা আজ থেকে আমরা আর খাবো না। টিউশনি আর ডেলিভারি করে যা পাই তাতে আমি আমারটা চালিয়ে নিতে পারবো। সেদিন রাতে অফিস থেকে ফিরে বাবার কাছে সব শুনে আমার মনে হয়েছিল আমি যদি এখন এই বাড়িতে থাকি তাহলে ভাই কোনো দিন পুরোপুরি নিজের পায়ে দাঁড়াতে পারবে না, কারণ তার কোনো অসুবিধা হলে আমি চুপ করে থাকতে পারবো না। তাই সিদ্ধান্ত নিয়েছিলাম ভাইকে বাবার বাড়িটা ছেড়ে দিয়ে আমার কাজের সুবিধার জন্য বাবাকে নিয়ে আমি আমার অফিসের কাছাকাছি থাকব। সেই থেকে যেখানে ট্রান্সফার হয়ে গেছি বাবাকে সঙ্গে নিয়ে গেছি। বলে কথা শেষ করে ম্যাডাম উঠে দাঁড়িয়ে রান্নাঘরে যাওয়ার আগে বললেন, এবার আপনি রুটিগুলো আনতে পারেন। কিছু সময় চুপ করে থেকে ম্যাডামের বলা কথাগুলো ভাবতে ভাবতে স্যারকে বললাম, এখন আপনার ছেলে কি করেন? স্যার বললেন, ওর দিদি বাড়ি থেকে চলে আসার পর রুন্টি বুঝতে পেরেছিল সে ভুল করেছে, কিন্তু তাই বলে সে তার দিদির কাছে কোনো রকম সাহায্য না নিয়ে 2.5 বছর স্ট্রাগল করতে করতে শেষে পুনেতে একটা আইটি ফার্মে চাকরি পেয়ে বউকে নিয়ে সেখানে চলে গেছে। এখন ওরা ওখানেই থাকে। একটা মেয়েও হয়েছে ওদের, যার বয়স এখন 10 বছর 3 মাস। বললাম, তাহলে কি ভাইয়ের উপর রাগ করে উনি বিয়ে করেননি? স্যার একটু হেসে মাথা নাড়িয়ে না বলে বললেন, আসলে তোমার ম্যাডাম ভাবে তার বিয়ে হয়ে গেলে আমি কোথায় থাকব। বললাম, কেন, আপনি একা মানুষ, ম্যাডামের কাছেই থাকবেন। জামাই যদি সেটা পছন্দ না করে। বলেই স্যার মুখটা গম্ভীর করে বললেন, এই সব ভেবেই তো মেয়েটা বিয়ে করতে চায় না। আমার কি বলা উচিত বুঝতে না পেরে উঠে দাঁড়ালাম রুটি আনতে যাব বলে। তখন স্যার বললেন, আমি অনেকবার তোমাদের ম্যাডামকে বলেছি আমাকে কোনো বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে তুই বিয়ে কর, কিন্তু মেয়ের ওই এক কথা, তুমি আমার সাথে থাকবে। ম্যাডামের দিকটা একবার ভেবে দেখেছেন? আপনি না থাকলে উনি কতটা একা হয়ে যাবেন। উনি তো ঠিকই বলেছেন। বলে কয়েক পা এগিয়ে গিয়ে গেটটা খুলে বললাম, আমি রুটিগুলো নিয়ে আসি, আপনি গেটটায় তালা লাগিয়ে দিন। রুটির দোকানে এসে দেখি আমার আগে 5 জন লাইনে দাঁড়িয়ে আছেন। যিনি রুটি করছেন তাকে আমার 10টা বলে লাইনে দাঁড়িয়ে ভাবছি, অফিসের কিছু লোক যার সম্বন্ধে কিছুই জানে না তার নামে কেন যে ভুলভাল কথা বলে। পরক্ষণে মনে হলো ম্যাডামকে এতদিন উপর থেকে দেখে মেজাজি মনে হলেও উনি বিয়ে করলে বাবা থাকবেন কোথায় ভেবে বিয়ে করেননি। এটা জানার পর ওনার প্রতি শ্রদ্ধাটা বাড়লেও নিজেকে প্রশ্ন করলাম, আমিও তো আমার বাবা মায়ের একমাত্র সন্তান ছিলাম, তাহলে আমি কেন ম্যাডামের মতো পারিনি মা মারা যাবার পর বাবার প্রতি আরও একটু যত্নশীল হতে? এইসব যখন ভাবছি তখন রুটিওয়ালা আমার রুটিগুলো কাগজের মধ্যে মুড়িয়ে একটা প্লাস্টিক পেপারের মধ্যে দিয়ে বললেন 40 টাকা। দাম মিটিয়ে ম্যাডামের বাসায় এসে গেটের সামনে দাঁড়িয়ে স্যার বললে ডাকতেই ম্যাডামের বাবা তালা খুলে দিলে আমি গেট ঠেলে ভিতরে ঢুকে যখন তালা লাগাচ্ছি তখন স্যার বললেন, তোমার এত দেরি হলো, রুটির দোকানে কি ভিড় ছিল? ঘুরে দাঁড়িয়ে চাবি আর রুটিগুলো স্যারের হাতে দিয়ে বললাম, আমার আগে আরও 5 জন ছিলেন। স্যার পিয়ালি বলে একবার ডাক দিয়ে রান্নাঘরে গিয়ে রুটিগুলো রেখে একটা জলের বোতল হাতে করে নিয়ে এসে টেবিলে রেখে আমাকে বসতে বলে নিজেও বসেন। তোমার কথা শোনা যাক বলে বললেন, বিয়ে না করার কারণ যেগুলো তুমি বললে সেগুলো কি সত্যি নাকি অন্য কিছু? কথাগুলো বলে আমার মুখের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে আবার বললেন, দেখে দেওয়ার লোকের অভাবে তোমার মতো একজন উপযুক্ত ছেলের বিয়ে হয়নি, এই কথাটা লোকমুখে শুনতে শুনতে ঘটক মারফত কোনো মেয়ের বাবা কি তোমার সাথে যোগাযোগ করেননি?
স্যারের কথায় অস্বস্তি হতে লাগলো। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 9:20। টেবিলে রাখা জলের বোতলটা নিয়ে 2 ঢোক জল খেয়ে বোতলটা আবার যথাস্থানে রেখে মনে মনে ভাবলাম, এখন যদি ডিটেলসে বলতে শুরু করি, 2 বার 2টো মেয়ের সঙ্গে সম্পর্ক করবার পর একজন আত্মহত্যা করেছিল আর একজনকে তো খুঁজেই পাওয়া যায়নি, তাহলে অনেক রাত হয়ে যাবে। তাই একটু হেসে স্যারকে বললাম, কাল আমার বাসায় আপনারা 2জন আসুন লাঞ্চ করতে করতে, তখন না হয় আমার সব কথা শুনবেন। ঠিক তখনই ম্যাডাম প্লেটের উপর রুটি আর ডিমের কষা সাজিয়ে নিয়ে এসে টেবিলে রেখে বললেন, নিন শুরু করুন, আপনার বোধহয় দেরি হয়ে গেল। হেসে না না ঠিক আছে বলে বললাম, হাতটা কোথায় ধুই? ম্যাডাম ওয়াশরুমটা দেখিয়ে বললেন, বেসিনের উপর হ্যান্ড ওয়াশ রাখা আছে। হাত ধুয়ে এসে দেখলাম ম্যাডাম এবং স্যার দুজনেই আমার জন্য অপেক্ষা করছেন। খেতে খেতে বললাম, আপনার ডিম কষা খুব সুন্দর হয়েছে, তবে কাল আমার কাজের দিদির রান্না আপনাদের ভালো না লাগলে কিন্তু কিছু বলতে পারবেন না, কারণ উনি যা করে দেন তাই আমাকে খেয়ে ভালো বলতে হয়। ঝাল নুন কম বেশি থাকলেও খাওয়া যাচ্ছে না বললে যদি উনি রাগ করে কাজ ছেড়ে দেন তাহলে মহা ফ্যাসাদে পড়ে যাব, এই বলে হাসতে লাগলাম। ম্যাডাম মুখের খাবারটা খেয়ে নিয়ে বললেন, হ্যাঁ বাবা বলছিল কাল দুপুরে নাকি আপনি আপনার বাসায় নিমন্ত্রণ করেছেন। নিমন্ত্রণ বলতে স্যারের আমার বাসাটা চেনাও হবে, আবার গল্প করাও যাবে বলে শেষ রুটির টুকরোটায় ডিমের গ্রেভি মাখিয়ে মুখে দিয়ে বললাম, আসলে ছুটির দিন একা একা থাকি, আপনারা গেলে ভালো লাগবে। আমার প্লেটের দিকে তাকিয়ে ম্যাডাম বললেন, আপনার তো খাওয়া হয়ে গেল, আর একটা রুটি আর ডিম দিই বলে একটা রুটি নিয়ে আমাকে দিতে যাচ্ছিলেন। সঙ্গে সঙ্গে হাত উঁচু করে বললাম, অন্যদিন 3টে খাই, আজ আপনার রান্নার গুণে 4টে খেয়ে ফেলেছি, আর খেতে পারবো না। স্যারেরও খাওয়া হয়ে গিয়েছিল। উনি উঠে হাত ধোয়ার জন্য গেলে ম্যাডামকে বললাম, কাল একটু সকাল সকাল গিয়ে আমার রান্নার দিদির পাশে থাকলে আমি শিওর রান্নাগুলো ভালো হবে। ম্যাডাম একটু হেসে ঠিক আছে চেষ্টা করব বলে বললেন, আপনি হাত ধুয়ে নিন। 9:50 ম্যাডামদের বাসা থেকে বেরোলাম। পরদিন বাজার থেকে বাগদা চিংড়ি ট্যাংরা মাছ কেটে 700 গ্রামের মতো খাসির মাংস, টক দই, 1 মালা নারকোল, 1 প্যাকেট দুধ আর 8টা কচুরি নিয়ে 8:30টার মধ্যে বাসায় ফিরে হাত পা ধুয়ে খবরের কাগজটা হাতে নিয়ে ডাইনিং চেয়ারে বসে দিদিকে বললাম, 2টো কচুরি আপনি নিয়ে আমাকে 2টো দিন, বাকিগুলো রেখে দিয়ে মাছ মাংসগুলো ভালো করে ধুয়ে মাংসের সঙ্গে টক দই মাখিয়ে ফ্রিজে রেখে নারকোলটা কুড়ে রাখুন। দিদি একটা স্টিলের প্লেটে কচুরির ডাল আর 2টো কচুরি আমার সামনে রেখে বললেন, আজ কেউ আসবে নাকি দাদা? হ্যাঁ বলে কচুরি খেতে খেতে বললাম, আমার অফিসের একজন কলিগ আর তার বাবা। 9:30টার দিকে দিদি একবার চা করে দিয়েছেন, আমি কাগজ পড়তে পড়তে সেই চা শেষ করেছি। এখন 10:15। ডোরবেলটা বেজে উঠল। উঠে গিয়ে দরজা খুলে দেখলাম ম্যাডাম পিছনে আর সামনে ওনার বাবা হাতে একটা রজনীগন্ধা আর গোলাপ দিয়ে বানানো বুকে নিয়ে দাঁড়িয়ে আছেন। আসুন স্যার বলে সরে দাঁড়ালে ওনারা ভিতরে ঢুকে আমার হাতে বুকেটা দিয়ে ম্যাডামের বাবা বললেন, শশাঙ্ক তোমার বাসাটা কিন্তু বেশ খোলামেলার বড়, অফিসের নাইট গার্ড বাবলু এটা ঠিক করে দিয়েছিল বলেই বুকেটটা বেডরুমে রেখে এসে ডাইনিং টেবিলের সামনে থেকে 2টো চেয়ার একটু সরিয়ে ওনাদের বসতে বলে পাখাটা চালিয়ে দিয়ে বললাম, স্যার কচুরি আছে 2টো খাবেন? ম্যাডাম না বলে চোখ ঘুরিয়ে ঘরের এদিক ওদিক দেখতে দেখতে বললেন, বাবা খই দুধ কলা খেয়ে এসেছে, তবে আমি খাবো। পাশে রান্নাঘর থেকে দিদি কথাটা শুনে একটা প্লেটে কচুরির ডাল আর 4টে কচুরি টেবিলে রেখে ম্যাডামকে বললেন, দাদা যখন নিয়ে এসেছিলেন তখন একদম গরম ছিল, এখন একটু ঠান্ডা হয়ে গেছে, গরম করে দেব কি? না না ঠিক আছে, গরম করতে হবে না বলে ডাইনিংয়ের বেসিন থেকে হাত ধুয়ে চেয়ারটা আবার টেবিলের কাছে সরিয়ে নিয়ে এসে প্লেটে হাত দেওয়ার আগে ম্যাডাম বললেন, আমি 2টো খাবো, এতগুলো কিন্তু খাবো না। দিদি 2টো তুলে নিয়ে রান্নাঘরে যাওয়ার আগে আমাকে জিজ্ঞাসা করলেন, দাদা চা কি করব? স্যারকে জিজ্ঞাসা করলাম, চা খাবেন তো? স্যার ঘাড় নাড়িয়ে হ্যাঁ বললে দিদিকে বললাম, লাল চা করুন। চায়ের পর্ব মিটে গেছে। রান্নাঘরে ম্যাডাম দিদিকে রান্নায় সহায়তা করছেন। এদিকে স্যার বাসাটা ঘুরে দেখতে দেখতে আমার বেডরুমে ঢুকে সামনে একই ফ্রেমে 2জনের ছবি টানানো আছে দেখে সেদিকে তাকিয়ে বললেন, এনারা নিশ্চয়ই তোমার বাবা মা? আমার ছোট্ট উত্তর, হ্যাঁ। এই শুনে স্যার বিছানার কোনায় বসে বালিশের উপর হেলান দিয়ে বললেন,
ওনারা তোমার বিয়েটা দিয়ে গেলেন না কেন? ফুলের বুকেটটা সরিয়ে বিছানায় বসে বলতে লাগলাম, কলেজে ভর্তি হওয়ার 5 মাস পর মা মারা যান, আর চাকরি পাওয়ার 3 বছর পর বাবা যখন আমার কাছেই ছিলেন, তখন আমার জন্য টেনশন করতে করতে চিকিৎসার কোনো সুযোগ না দিয়েই হঠাৎ করে হার্ট অ্যাটাকে চলে গেলেন। ওই সময় আমার পোস্টিং ছিল গোসাবাতে। বলে চুপ করে গেলাম দেখে স্যার বললেন, কিসের টেনশন করতেন তোমার বাবা? বলবো কি বলবো না ভেবে চুপ করে আছি দেখে স্যার বললেন, তোমার অসুবিধা থাকলে বলতে হবে না। অসুবিধা কিছু নেই, তবে আমার ধারণা 2 বড় বড় ঘটনা আমার জীবনে ঘটে যাওয়ার জন্যই হয়তো বাবার হার্ট অ্যাটাকটা হয়েছিল। বলে মাথাটা নিচু করে হাতের আঙুল চাপতে চাপতে বলতে লাগলাম, আমি যখন কলেজের 2য় বর্ষের ছাত্র, তখন আমাদেরই কলেজের তানিয়া নামে একটি মেয়েকে ভালো লাগলেও তার সাথে আলাপ করবার সাহস ছিল না, কারণ প্রথমত সে ছিল আপার কাস্ট, আর দ্বিতীয়ত জেদি আর বড় লোকের মেয়ে। কিছুদিনের মধ্যে তানিয়া তার বন্ধুদের মারফতে জানতে পারে আমি তাকে পছন্দ করি। সে সেটা জানার পর থেকে আমার সাথে ফ্ল্যাট করা শুরু করে। তানিয়ার করা ফ্ল্যাটে আমি বিরক্ত না হয়ে চুপ করে থাকতে থাকতে একদিন সত্যি অনুভব করলাম সে বোধহয় আমাকে ভালোবাসে। ভুলও হতে পারে ভেবে আমি সব সহ্য করে অপেক্ষা করতে লাগলাম। কদিন পরে তানিয়া যখন আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়ে তার ভালোবাসার কথা বলে, তখন তাকে আমার সব কথা বলেছিলাম আমি শিডিউল কাস্ট, তার উপর একজন মিস্ত্রির ছেলে। একটা চাকরি বাকরি না হলে আমাদের এই সম্পর্ক কিন্তু বেশি দূর যাবে না, বা হয়তো শেষ পর্যন্ত তোমার বাড়ির লোক মেনে নেবে না। সেদিন অবশ্য তানিয়া বলেছিল আমার পছন্দ বাবা মা ঠিক মেনে নেবেন। বছর যেতে না যেতে আমাদের সম্পর্কের কথা যখন কলেজের সবাই বলাবলি করতে লাগলো, তখন তানিয়ার দাদাও সেটা কি করে জেনে ফেলল। রাস্তায় একদিন আমাকে ধরে থ্রেট দিয়ে বলেছিল একটা শিডিউল কাস্ট প্লাম্বার মিস্ত্রির ছেলে হয়ে তার বোনের সাথে মেলামেশা করবার স্পর্ধা হলো কি করে। এরপর যদি আর কোনো দিন তোকে বোনের সাথে দেখি সেদিন কিন্তু ঠ্যাং ভেঙে দেব। সেদিনই তানিয়াকে ফোন করে তার দাদার বলা কথাগুলো বলেছিলাম পড়াশোনাটা করছিলাম, এর মধ্যে একজন মিস্ত্রির ছেলে, তার উপর সে শিডিউল কাস্ট বলে তার উচিত হয়নি তোমাকে ভালোবাসার। এখনও সময় আছে, তুমি চাইলে সম্পর্ক থেকে বেরিয়ে যেতে পারো, আমি কিছু মনে করব না, কারণ তোমার দাদার কথা শুনে মনে হয়েছে তোমার বাড়ির লোক আমাদের এই সম্পর্ক কিছুতেই মেনে নেবে না। যদিও তাকে আশ্বাস দিয়ে বলেছিলাম আমার চাকরি পাওয়া পর্যন্ত যদি অপেক্ষা করতে পারো, আর তখনও যদি তুমি আমাকে ভালোবাসো, তাহলে তোমার বাড়ির অমত থাকলেও আমরা বিয়ে করব। তবে তার আগে পর্যন্ত আমরা ফোনে কথা বললেও দেখা সাক্ষাৎ করব না। 2 দিন পর তানিয়া কলেজে এসে বলেছিল কালকেই আমরা বিয়ে করব। তানিয়ার কথায় অবাক হয়ে বলেছিলাম, কালকে বিয়ে মানে? তুমি বুঝতে পারছো কি বলছো? এখন তোমাকে বিয়ে করে কি খাওয়াবো? সেই তো বাবার কাছে হাত পাততে হবে। তাছাড়া কিছুদিন যেতে না যেতে অভাব অনটনের মধ্যে পড়লে হয়তো তোমার ভালো লাগবে না, তখন সমস্ত দোষ আমাকে দেবে। তার থেকে অপেক্ষা করাটা ভালো ছিল না? তানিয়া সেদিন আমার কোনো কথা না শুনে জেদ করে বলেছিল বিয়ের ব্যবস্থা আমি করব, তুমি স্টেশনের সামনে যে ম্যারেজ রেজিস্ট্রার অফিস আছে সেখানে বেলা 2-2:30টার দিকে এসে অপেক্ষা করবে। বলে সে তার বন্ধু সাথীর সঙ্গে চলে গিয়েছিল। এই পর্যন্ত বলে চুপ করে আছে দেখে স্যার বললেন, তারপর? চোখটা ছলছল করে উঠলেও বললাম, ওটাই ছিল তানিয়ার সাথে আমার শেষ দেখা। স্যার সোজা হয়ে বসে বললেন, শেষ দেখা মানে? বললাম, সেদিন বিকালেই তানিয়ার বন্ধু সাথীর কাছে থেকে শুনেছিলাম কি করে তানিয়ার বিয়ে করার ডিসিশনটা তার বাড়ির লোকেরা জানতে পেরেছিল, যার কারণে বাড়িতে বাবা মা এবং দাদার সাথে প্রচণ্ড অশান্তি হয়। তানিয়ার দাদা তানিয়াকে মারধরও করে। তানিয়া তখন রাগ করে দেশলাই আর কেরোসিন তেলের পাত্র দিয়ে বাথরুমে ঢুকে গায়ে আগুন দিয়ে দেয়। একটু পরেই যখন তানিয়ার চিৎকার আর বাথরুম থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়, তখন তানিয়ার দাদা বাথরুমে দরজা ভেঙে তানিয়াকে উদ্ধার করে হসপিটালে নিয়ে গেলেও তাকে আর বাঁচানো যায়নি। চোখ বন্ধ করে কিছু সময় চুপ করে থেকে বললাম, গিয়েছিলাম হসপিটালে তানিয়াকে দেখতে। সেখানে তানিয়ার দাদা আমাকে দেখে তার বোনের মৃত্যুর কারণ আমি এই বলে আমাকে খুব মারধর করে। সেই মুহূর্তে হসপিটালের কিছু স্টাফার ভিজিটার্সরা আমাকে মারের হাত থেকে বাঁচালেও তানিয়ার মৃত্যুটা আমার মনের উপর গভীর ছাপ ফেলে গিয়েছিল। নিজেকে অপরাধী মনে করে পড়াশোনা ছেড়ে ঘরবন্দি হয়েছিলাম। সেই সময় আমার বাবাই আমাকে বন্ধুর মতো পাশে থেকে আমাকে সে ডিপ্রেশন থেকে বার করে নিয়ে এসেছিলেন।
চোখ দুটো মুছে স্যারের দিকে তাকিয়ে বললাম, সেদিন যদি আমি জোর করে বলতে পারতাম আমার বাবার স্বপ্ন আর আমার কেরিয়ার আমি এই মুহূর্তে বিয়ে করে নষ্ট করতে পারবো না, তাহলে হয়তো তানিয়া আমার উপর রাগ অভিমান করে সম্পর্ক ভেঙে দিত, কিন্তু বেঁচে তো থাকতো। আমিও তার মৃত্যুর জন্য নিজেকে অপরাধী ভাবতাম না। স্যার উঠে এসে আমার পিঠের উপর হাত রেখে বললেন, 19-20 বছর আগে যে ঘটনা ঘটে গেছে সেটাকে মনে রেখে আজও নিজেকে অপরাধী ভাবার কোনো কারণ আমি দেখছি না। হ্যাঁ, তুমি সেদিন মেয়েটিকে না বলে দিলে হয়তো ঘটনাটা ঘটতো না, কিন্তু তুমি জানতে না ওরকম একটা ঘটনা ঘটে যেতে পারে। তাই নিজেকে দোষারোপ না করে যেটা ঘটে গেছে সেটাকে ভবিতব্য বলে ভেবে নিয়ে তোমার নিজের ভবিষ্যতের কথা ভাবা উচিত। তানিয়া যদি ভবিতব্য হয় তাহলে শম্পা নস্কর গোসবা থেকে নিখোঁজ হয়ে গেল কেন? বলেই বললাম, আমার উপর নিশ্চয়ই কোনো অভিশাপ আছে। তা না হলে যারা আমাকে ভালোবাসত সেই মা থেকে শুরু করে তানিয়া, বাবা, সবশেষে শম্পা, সবাই এক এক করে ছেড়ে চলে গেল কেন? স্যার অবাক হয়ে আমার সামনে বসে বললেন, এই শম্পা নস্কর আবার কে? চোখ দুটো মুছে কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলতে লাগলাম, আপনার মতো আমার বাবাও বলতেন সব ভুলে পড়াশোনাটা ঠিক করে কর, তাতে ভবিষ্যৎ তৈরি হবে। ঠিক তখনই ম্যাডাম 2 কাপ চা একটা স্টিলের প্লেটের উপরে বসিয়ে আমাদের দুজনের মাঝখানে রেখে আমাকে বলতে যাচ্ছিলেন, আপনার কাজের দিদি বললেন আপনি নাকি দুধ চা। কথা শেষ না করে আমার চোখের দিকে তাকিয়ে বললেন, আপনার চোখেতে কিছু পড়েছে? চোখ দুটো লাল আর কেমন। ম্যাডামের কথা শেষ হওয়ার আগেই ম্যাডামের বাবা বললেন, শশাঙ্ক যখন বাজারে গিয়েছিল তখন বোধহয় ওর চোখে কিছু একটা পড়েছে, সেই কারণেই হয়তো ওরকম দেখাচ্ছে। ম্যাডাম তবুও কয়েক সেকেন্ড আমার মুখের দিকে তাকিয়ে চলে যাওয়ার আগে স্যারকে উদ্দেশ্য করে বললেন, তোমরা যেমন কথা বলছো বলো, আমাদের মাছ আর মাংসটা রান্না হয়ে গেছে, চিংড়ি মাছের মালাইকারিটা হলেই তোমাদের ডাকবো। স্যার একটু হেসে চায়ের কাপ তুলে ঠিক আছে বললে ম্যাডাম ঘর থেকে চলে গেলেন। আমি চুপচাপ আছি দেখে স্যার চায়ে চুমুক দিয়ে বললেন, তুমি যে চাকরিটা করছো সেটা পেলে কি করে? দুধ চাটা তুলে নিয়ে তাতে চুমুক দিয়ে বললাম, সত্যি কি সব ভোলা সম্ভব? বলে মাথা নাড়তে নাড়তে বললাম, তানিয়াকে ভুলতে না পারলেও আস্তে আস্তে পড়াশোনাটা আবার চালিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে চাকরির চেষ্টা করতে লাগলাম। রেল আর ব্যাংকের পরীক্ষায় বসে কোনো সুফল না পেলেও পরে পিএসসিতে বসে এই চাকরিটা পাই। অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পাওয়ার পর দেখলাম আপার ডিভিশন ক্লার্ক হিসেবে আমার প্রথম পোস্টিং হয়েছে গোসাবায়। আবার চায়ে চুমুক দিয়ে কাপটা প্লেটের উপর রেখে বললাম, সেখানে জয়েন করবার 5 দিনের মধ্যে ওখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি একটা এনজিও সংস্থার পাশের দোতলা বাড়ির 1 তলাতে 2টো ঘর সমেত একটা ফ্ল্যাটের ব্যবস্থা করে দিয়েছিলেন। নৈহাটির শরিকি বাড়িতে বাবাকে আর একা না রেখে আমি আমার কাছে নিয়ে চলে এসেছিলাম। অচেনা জায়গাকে চেনার জন্য আমি অফিসে চলে গেলে বাবাও বেরিয়ে পড়তেন। এইভাবে ঘুরতে ঘুরতে একদিন আমাদের বাসার পাশের এনজিওর অফিসে গিয়ে হাজির হয়ে শম্পার সাথে আলাপ করলেন। শম্পাদের এনজিওটা কাজ করত নারীদের ক্ষমতায়ন করতে। একদিকে তারা হাতের কাজ শেখাতো এবং অন্যদিকে সেই সব মহিলারা যেগুলো বানাতেন তাদের মধ্যে যারা একটু শিক্ষিত এবং স্মার্ট ছিলেন তারা সেগুলো বিভিন্ন মেলায় এবং শহরে নিয়ে গিয়ে বাড়ি বাড়ি ঘুরে বিক্রি করতেন। বাবা বয়স্ক মানুষ ছিলেন, তার উপর আমি বিডিও অফিসের স্টাফ ছিলাম বলে মহিলা চালিত ওই এনজিও সংস্থায় বাবার যাতায়াতে কেউ বাধা দিত না। মাস 3 ধরে গোসাবার বিভিন্ন প্রান্তে শম্পাদের এনজিওর মেয়েদের সাথে ঘুরতে ঘুরতে বাবার সাথে শম্পার একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়, যেটা খানিকটা বাবার মেয়ের মতো বলে প্লেট থেকে চায়ের কাপটা নিয়ে তাতে চুমুক দিয়ে বললাম। মাস 6 মধ্যে শম্পাকে দেখেছি বাবার সাথে আমাদের বাসায় এসে বাবার কাছে শুনে আমি যেগুলো খেতে ভালোবাসি সেগুলো রান্না করতে। বাবার কথাবার্তা বা হাব ভাব দেখে তখন আমার বুঝতে অসুবিধা হতো না বাবা চাইতেন আমি যেন শম্পার সাথে কথা বলি, মিশি। প্রায় 10 মাস এইভাবে চলবার পর একদিন বাবার চাপে শম্পার সাথে আলাপ করে জানতে পারলাম শম্পা উচ্চ মাধ্যমিক পাশ করে গ্রামের কয়েকজন মহিলাকে নিয়ে অনেক কাঠখড় পুড়িয়ে এনজিওটা তৈরি করেছিল। ওর কাছেই শুনেছিলাম ওখানকার মানুষের মূল জীবিকা হলো মাছ ধরা আর চোরা শিকার করা। অভাব ওখানে ঘরে ঘরে। ওখানকার মানুষের মাথাপিছু আয় খুবই কম, তাই তাদের ওই হস্তশিল্পের এনজিওটা তৈরি করা। সেদিন শম্পার কথা যেমন ভালো লেগেছিল তেমনি ভালো লেগেছিল এলাকার অসহায় অজ্ঞ মহিলাদের কাজ শিখিয়ে তাদের উপার্জনের রাস্তা তৈরি করে দেওয়ার জন্য।
এই বলে চায়ের কাপে শেষ চুমুক দিয়ে কাপটা প্লেটে রেখে বলতে লাগলাম, দেখতে দেখতে 2 বছর হয়ে গিয়েছিল। শম্পার সাথে আমার কথা হতো। সেই কথার মাধ্যমে বুঝতে অসুবিধা হয়নি শম্পা আমাকে পছন্দ করে। এর মধ্যে বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। শম্পাই মূলত বাবাকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুলেছিল। বাবা সুস্থ হয়ে উঠবার পর থেকে আমি যাতে শম্পাকে বিয়ে করি তার জেদাজেদি বেড়ে গেল। শেষ পর্যন্ত বাবার কথা ভেবে যখন বিয়েতে রাজি হলাম, তখন বাবার আনন্দটাই ছিল দেখার মতো। শম্পার বাবা মায়ের সাথে কথা বলে বিয়ের দিন ঠিক করে বাবা বলেছিলেন, আজ তোর মা বেঁচে থাকলে যে কি আনন্দটাই না করতো। এই বলে একটু থেমে বললাম, স্যার, আপনি শুনলে অবাক হবেন, এই বিয়েটাও হয়নি। কারণ বিয়ের আগের দিন রাত থেকে শম্পাকে আর খুঁজে পাওয়া যায়নি। স্যার বললেন, কেন, শম্পার মত ছিল না? বললাম, শম্পার মত ছিল বলেই বাবা এতটাই এগিয়েছিলেন। স্যার কিছু সময় চুপ করে থেকে বললেন, শম্পাকে অন্য কারো। স্যারের কথা শেষ হওয়ার আগেই বললাম, সেরকম হলে তো শম্পা বলতো। তাছাড়া শম্পার চোখের ভাষা দেখেও আমার মনে হয়েছিল সে এই বিয়েতে রাজি। স্যার বললেন, তোমরা খোঁজ করনি? আমি বিডিও সাহেবকে দিয়ে কম চেষ্টা করিনি। শম্পার বাড়ির লোকেরা আর আমার বাবা পুলিশ প্রশাসনের পিছনে লেগে থেকেও শম্পার অন্তর্ধানের কোনো হদিশ করতে পারিনি। শম্পা কোথায় গেল ভেবে ভেবে বাবা রাত দিন খুব টেনশন করতেন। এইভাবে মাস 6 যেতে না যেতে বাবার স্ট্রোক হলো। ওখানকার ছোট হসপিটালে নিয়ে গেলে ডাক্তার বললেন, পেশেন্টের কন্ডিশন ভালো না, এখনই কলকাতা নিয়ে যান। আমি আর আমার অফিস কলিগরা যখন বাবাকে কলকাতা নিয়ে যাওয়ার তোড়জোড় করছি, তখন ডাক্তারবাবু ডেকে বললেন, হি ইজ নো মোর। চোখের জল মুছতে মুছতে স্যারকে বললাম, বাবা মারা যাওয়ার পর গোসাবাতে আর আমি থাকতে চাইলাম না। যেহেতু 3 বছর হয়নি, তাই আমি অনেক চেষ্টা করেও যখন নিজে ট্রান্সফার করতে পারছিলাম না, তখন বিডিও সাহেব যেহেতু সব জানতেন, তাই ওনার কাছে গিয়ে রিকোয়েস্ট করে বলেছিলাম, যেখানে কেউ যেতে চায় না সেখানে আমি যেতে রাজি, শুধু এখান থেকে আমাকে সরিয়ে দিন। এরপর মাস 2 পর সন্দেশখালি টু বিডিও অফিসে ট্রান্সফার হয়ে যায়। আজ 16 বছরেরও বেশি চাকরি হয়ে গেছে। প্রমোশন পেয়ে বড় বাবুও হয়েছি, কিন্তু কেউ বিয়ের কথা বললেই আমার অতীত আমাকে তাড়িয়ে বেড়ায়। স্যার চুপ করে বসে কয়েকবার আমার দিকে তাকিয়ে চায়ের প্লেটটা মাঝখান থেকে সরিয়ে উঠে দাঁড়িয়ে ঘরের মধ্যে পায়চারি করতে করতে বললেন, সত্যি শশাঙ্ক, তোমাকে উপর থেকে দেখে একদম বোঝা যায় না তোমার জীবনটা এত ট্র্যাজেডিময়। অভ্যস্ত হয়ে গেছি, এখন আর অসুবিধা হয় না বলে হেসে বললাম, অনেকদিন পর স্মৃতিচারণ করতে গিয়ে ইমোশনাল হয়ে পড়েছিলাম। এই বলে খালি কাপ সমেত স্টিলের প্লেটটা তুলে নিয়ে উঠে দাঁড়িয়ে স্যারকে বললাম, রান্নাঘরে দিদি আর ম্যাডাম কি করছেন, চলুন গিয়ে দেখি। স্যার আমার পথ আটকিয়ে কাঁধের উপর হাত রেখে বললেন, তোমার জীবনে অনেকগুলো ঘটনা ঘটে গেলেও সব শোনার পর কিন্তু আমার একবারও মনে হয়নি তুমি অপরাধী। তুমি নিজেকে নিয়ে যাই ভাবো না কেন, আমি কিন্তু তোমার বিয়ে দিয়েই ছাড়ব। শুধু একটু হেসে বললাম, চলুন ও ঘরে যাই। প্রায় 3টে বাজে। দুপুরের খাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে। ভিতরের বারান্দায় বসে বাড়িওয়ালার ফুল বাগানের দিকে তাকিয়ে খানিক আগেও আমরা কথা বলছিলাম। এখন শুধু চেয়ার দুটো পড়ে আছে। ম্যাডামরা একটু আগে চলে গেছেন। কাজের দিদি সব গুছিয়ে এসে বললেন, 4 পিস ট্যাংরা, 3 পিস চিংড়ি আর মাংস খানিকটা আছে, ওগুলো তাহলে ফ্রিজে তুলে রেখে দিই। বললাম, ট্যাংরা মাছগুলো আর মাংসের একটু ঝোল আলু রাত্রে রুটি দিয়ে খাবার জন্য তুলে রেখে বাকিটা সব আপনি নিয়ে যান। দিদি আবার বললেন, দাদা মাংস কিন্তু অনেকটা আছে। বললাম, যাই থাক, আপনার বাড়ির লোকগুলোর জন্য নিয়ে যান। দিদি আর কিছু না বলে চলে গেলেন। কিছুক্ষণ পর দিদি চলে গেলে উঠে এসে দরজা বন্ধ করে জল খেয়ে আবার বারান্দায় গিয়ে বসলাম। পরের সপ্তাহে 4 দিন ম্যাডামের সাথে অফিসে দেখা হলেও কোনো কথা হয়নি। শুধু বিডিও সাহেবের ঘরে মিটিংয়ের সময় একবার আমার দিকে তাকিয়ে শুধু হেসেছিলেন। 5 দিনের দিন মর্নিং ওয়াক থেকে ফিরে দুধ গরম করছিলাম চা খাবো বলে, তখন ডোরবেলটা বেজে উঠল। গ্যাসের ফ্লেমটা কমিয়ে এগিয়ে গিয়ে দরজা খুলে দেখি স্যার। আসুন বলে একটু হেসে ভিতরে ডেকে বললাম, বসুন, চা করছিলাম, খাবেন তো? স্যার একটা চেয়ার টেনে নিয়ে বললেন, চা পরে খাবো, আগে আমার কথা শোনো। বলে চেয়ারটায় বসে বললেন, মেয়েটাকে অনেক কষ্টে রাজি করিয়েছি, এবার তুমি যেন আবার বাগড়া দিও না। কিছু বুঝতে না পেরে বললাম, আমি বাগড়া দেব কেন? আপনি কোন মেয়ের কথা বলছেন? আরে আমার মেয়ে মানে পিয়ালি। বলেই স্যার বললেন, সেদিন তোমার এখান থেকে খাওয়া দাওয়া করে বাড়ি গিয়ে তোমার সব কথা আমি আমার মেয়েকে বলেছিলাম।
সেদিন সে শুধু একটা কথাই বলেছিল, শশাঙ্কবাবু অতিশয় ভদ্রলোক হলে কি হবে, ওনার বিয়ের ভাগ্যটা সত্যিই খারাপ। সঙ্গে সঙ্গে আমি মেয়েকে বলেছিলাম, শশাঙ্কর মতো একটা ভালো ছেলেকে বিয়ে করে তুই না হয় তার ভাগ্যটা পাল্টে দিস। আপনাকে সব কথা বলে আমি দেখছি খুব অন্যায় করেছি বলেই বললাম, আপনাকে কিন্তু বলেছিলাম আমি মণ্ডল। স্যার বললেন, হ্যাঁ হ্যাঁ সেটা তোমার ম্যাডামও জানে। বললাম, তারপর উনি রাজি হলেন? আগে ওসব নিয়ে সমস্যা থাকলেও এখন মানুষের পরিচয় তার কাজের মাধ্যমে। বলেই স্যার বললেন, দেখো যে কাজ আমি এতদিন করতে পারিনি সেই কাজ শুধু সম্ভব হয়েছে তুমি তোমার কথাগুলো আমাকে বলেছিলে বলে। বললাম, আপনি জানতে চেয়েছিলেন বলেই বলেছিলাম, কিন্তু আপনি যে ম্যাডামের। আমার কথা শেষ করতে না দিয়ে স্যার বললেন, আমি আমার মেয়েকে এও বলেছি, তোরও তো বয়স হয়েছে, তুই 1000 চেষ্টা করলেও শশাঙ্কর মতো একটা ছেলেকে খুঁজে পাবি। কথাটা বলে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে আমার হাত ধরে স্যার বললেন, তোমার হয়ে কথা বলার কেউ না থাকায় আমার মেয়ের কাছে তোমার সব কথা তুলে ধরতে বাধ্য হয়েছি। আর তুমি যেদিন আমাদের বাড়িতে গিয়েছিলে সেদিন তোমাকে আমার মেয়েই তার ব্যাপারে সব বলেছে। সুতরাং তোমরা দুজনেই একে অন্যের সব কথা শুনেছ, আমিও শুনেছি। সব শোনার পর আমি চাইছি তোমাদের দুজনেরই যথেষ্ট বয়স হয়েছে, আর দেরি না করে বিয়েটা করে ফেলো। বলে আমার হাত ছেড়ে দিয়ে বললেন, এখন পিয়ালি যেটা বলেছে সেটা তোমাকে বলি। বলে স্যার বলতে লাগলেন, পিয়ালির বক্তব্য অর্ধেক বয়স পেরিয়ে যাওয়ার পর ধুমধাম করে বিয়ে করার কোনো মানে হয় না। তাই বিয়ে যদি করতেই হয় তাহলে রেজিস্ট্রি ম্যারেজ হবে, পরে অফিসের কিছু লোকজনকে নিমন্ত্রণ করে খাইয়ে দেওয়া যাবে। কথার মাঝে দুধ পোড়া গন্ধ পেয়ে আমি রান্নাঘরে গিয়ে গ্যাসটা অফ করে চুপচাপ সেখানে দাঁড়িয়ে আছে দেখে স্যার এগিয়ে এসে আমার পাশে দাঁড়িয়ে বললেন, তুমি কিছু বলছো না কেন? তোমার যদি কিছু বক্তব্য থাকে তুমি বলো। মনে মনে বললাম, আমি কি বলবো, আমার তো বিশ্বাসই হচ্ছে না সব শোনার পর পিয়ালি ম্যাডামের মতো মেয়ে আমাকে বিয়ে করতে রাজি হয়েছেন। স্যার আমার বক্তব্য শোনবার জন্য আমার মুখের দিকে তাকিয়ে আছেন দেখে বললাম, আপনার মতো একজন মানুষকে গার্জিয়ান হিসেবে পাবো, এটা নিঃসন্দেহে আনন্দের ব্যাপার। স্যার আমাকে বুকে জড়িয়ে ধরে বললেন, তাহলে কিন্তু আগামী পরশুদিন শুক্রবার তোমাদের রেজিস্ট্রি ম্যারেজের ব্যবস্থা করছি। বিয়ের 18 মাস পর আমাদের একটি মেয়ে হয়েছে, পিয়ালি তার নাম রেখেছে পিঙ্কি। একটা কথা স্বীকার না করলে অন্যায় করা হবে, এই শ্বশুরমশাই মানুষটাকে আমি যতটা না ভালোবাসি তার থেকে বেশি শ্রদ্ধা করি, কারণ ওনার জন্যই আমার মরুভূমির মতো জীবনে মরুদ্যান ঘটেছে। গল্পটি যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর কেমন লাগলো একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। ধন্যবাদ।